আসসালামু আলাইকুম। আমি ফ্লাই জব কোচিং সেন্টার থেকে উপস্থাপন বলছিলাম। কেবিন ক্রু হওয়ার জন্য একজন মানুষের কি কি যোগ্যতা প্রয়োজন হয় এই বিষয় নিয়ে আপনাদের মনে অজানা অনেক প্রশ্নই আছে। আর আপনারা এটাও জানতে চান কেবিন ক্রু হতে গেলে ন্যূনতম যোগ্যতা কি প্রয়োজন। সো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্লে লিস্ট করা হয়েছে। প্লে লিস্টের নাম থাকবে কেবিন ক্রু বা বিমানবালা হওয়ার ন্যূনতম যোগ্যতা এবং অজানা সকল প্রশ্নের উত্তর। প্রত্যেকটা জিনিসের আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করে একটা একটা করে ভিডিওগুলো আপলোড করব। আজকের ভিডিওটি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বাংলাদেশি মালিকানাধীন এবং বিদেশি এয়ারলাইন্স যতগুলো এয়ারলাইন্স আছে বাংলাদেশ থেকে কেবিন ক্রু নিয়ে থাকে, এই প্রত্যেকটি এয়ারলাইন্স এর মধ্যে কেবিন ক্রু চাকরি করতে গেলে আপনার ন্যূনতম কি পরিমাণ যোগ্যতার প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো প্রয়োজনে অর্থাৎ নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের একটি মাত্র নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01951741000, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুতরাং দেরি না করে আজকে শুরু করে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম যোগ্যতা কি প্রয়োজন হয়। আমার হাতে একটি নোট আছে, আমি নোট করে নিয়েছি। এর কারণটি হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি বিভিন্ন কমেন্টে পাই অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে থাকি। সেই প্রশ্নগুলো আমি একের পর এক নোট করে নিয়েছি। আপনার সকল প্রশ্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাবতীয় যত সন্দেহ আজকের ভিডিওটি দূর করে দেবেন ইনশাআল্লাহ। শুরু করছে। প্রথমত, কেবিন ক্রু হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় সেটাই আগে বলবো। ইন্টারমিডিয়েট, এই ইন্টারমিডিয়েট অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন্টারমিডিয়েট না হলে কেবিন ক্রু হতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি সমমান কি হচ্ছে? এইচএসসি সমমান হচ্ছে এসএসসি কমপ্লিট করার পর অর্থাৎ ম্যাট্রিক কমপ্লিট করার পর 4 বছরের যে ডিপ্লোমা কোর্স গুলো করে থাকেন সেটা সমমান হচ্ছে ইন্টারমিডিয়েট। অর্থাৎ আপনার যদি ওই ডিপ্লোমা করা থাকে, লাইক পলিটেকনিক্যাল অথবা নার্সিং ডিপ্লোমা যেটা এসএসসি পরে হয়ে থাকে 4 বছরের, এই যাবতীয় যতগুলো ডিপ্লোমা আপনি যদি করে থাকেন সেই ডিপ্লোমার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি সেটা সমমান। আর আপনি যদি ভোকেশনাল থেকেও পড়ে আসেন যেটা ইন্টারমিডিয়েট সমমান, তাহলেও আপনি কেবিন ক্রু হতে পারবেন। তারপরে চলে যাচ্ছি, পয়েন্ট কত লাগবে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু জেনারেল লাইন থেকে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে পয়েন্ট লাগবে হচ্ছে 3 পয়েন্ট আউট অফ 5, রাইট? আর যদি ডিপ্লোমা থেকে আসেন তাহলে প্রয়োজন হবে 2.80, তাহলে প্রয়োজন হবে 2.80 আউট অফ 4। আমি প্রথমত একদম সার্কুলারে মেনশন করা যে কোয়ালিফিকেশন গুলো থাকে সেগুলো নিয়ে ব্যাখ্যা করছি। এরপর কিছু ব্যাপারে আপনাদের জানতে ইচ্ছা হয় সেই প্রশ্নগুলো আমি নোট করে নিয়ে আসছি। সুতরাং সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু স্কিপ করলে কিছুই বুঝবেন না। এরপর হচ্ছে জেনারেল থেকে 3 পয়েন্ট, ডিপ্লোমা থেকে 2.80 আউট অফ 4। এ লেভেল অথবা ও লেভেলের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ ইংলিশ মিডিয়াম থেকে যদি কেউ ক্যাবিন ক্রু হতে চায় তার কি হবে? সেই ক্ষেত্রে ও লেভেল থেকে ম্যাক্সিমাম 5টি সাবজেক্ট, ম্যাক্সিমাম 5টি সাবজেক্ট, এন্ড এ লেভেলে অবশ্যই ম্যাক্সিমাম 2টি সাবজেক্টে আপনার অ্যাভারেজ গ্রেড ডি থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর চলে আসি ক্যান্ডিডেটস গ্রাজুয়েশনের ক্ষেত্রে কি হতে হবে। অর্থাৎ কোনো প্রার্থী যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে যায় তাহলে কি তাকে নিবে না, বা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে কি আবেদন করা যাবে? হ্যাঁ, যেহেতু ন্যূনতম যোগ্যতা ইন্টারমিডিয়েট, সুতরাং উপরে যত যোগ্যতাই থাকবে আবেদন করতে পারবে। এর পরের ব্যাপারটা হচ্ছে পয়েন্ট সমস্যা হবে কিনা। আচ্ছা, এইবার আর একটা বিষয়, যে আজকে যেহেতু এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হলে কিন্তু আপনি বিমান, ইউএস বাংলা, এয়ার এস্ট্রা, কাতার, মানে আমি এয়ারলাইন্স এর নামগুলো মেনশন করলাম না, বাংলাদেশ সহ বিশ্বের সকল এয়ারলাইন্স এর মধ্যে যারা বাংলাদেশ থেকে কেবিন ক্রু নিয়ে থাকে প্রত্যেকটি এয়ারলাইন্সে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকলেই পারবেন। ইন্টারমিডিয়েট ওই যে বললাম, অথবা ডিপ্লোমা কোর্স যেটা 4 বছরের, অথবা ভোকেশনাল থেকে পাশ করে আসছেন, অথবা আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি পড়ে আসেন ইন্টারমিডিয়েট সমমান, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এইবার আপনাদের থেকে পাওয়া যতগুলো কনফিউশনাল কোয়েশ্চেন এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে, সেই ব্যাপারে আমি একটু ডিসকাস করব। নাম্বার 1, কোন গ্রুপ থেকে আবেদন করতে পারবো? অর্থাৎ আপনি সায়েন্স থেকে, আর্টস থেকে, না বিজনেস স্টাডিজ থেকে অর্থাৎ কমার্স থেকে আপনি আবেদন করতে পারবেন কিনা। উত্তর হচ্ছে আপনি শুধুমাত্র ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট সমমান ডিগ্রি থাকলেই আপনার হবে, ওই সার্টিফিকেটটা থাকলে হবে। কোন গ্রুপ থেকে আপনি আবেদন করবেন এটা ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন। 2 নাম্বার, ভোকেশনাল বা উন্মুক্ত থেকে কি কেবিন ক্রু হওয়া যাবে? ওই যে বললাম একটু আগে, ভোকেশনাল বা উন্মুক্ত থেকে কেবিন ক্রু হতে পারবেন ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকলে। 3 নাম্বার, পয়েন্ট কম থাকলে কি আবেদন করতে পারবে? হ্যাঁ, পারবেন। সার্কুলারে মেনশন করে থাকে একটা মিনিমাম গ্রেড লাগবে, যে মিনিমাম এত পয়েন্ট লাগবে, কিন্তু এর নিচে পেলে তারা তো কখনো বলে নাই যে এর নিচে পেলে আপনি আবেদন করতে পারবেন না, আপনাকে মারা হবে, আপনাকে কাটা হবে, আপনার নামে মামলা দেওয়া হবে, এই ধরনের কোনো কিছু তারা বলেনি, আর বলার কথাও না।
কিন্তু ব্যাপার হচ্ছে 3 পয়েন্টের নিচে রেজাল্ট দিয়ে যদি অ্যাপ্লিকেশনটি সাবমিট করা যায়, তার মানে তারাও চাচ্ছে যে পয়েন্ট কম হলেও সাবমিট হবে। আপনার স্মার্টনেস, আপনার অ্যাটিটিউড, আপনার জেস্টার, আপনার এভরিথিং যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনার পয়েন্টের দিক থেকেও তারা স্যাক্রিফাইস করতে পারবে। শুধুমাত্র একটা সাইডের স্যাক্রিফাইস কোনোদিনই চলবে না, আর সেটা হচ্ছে হাইট। উচ্চতা যদি কম হয় সেই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নেই। এই ব্যাপারে আমাদের প্লে লিস্টে হাইটের ভিডিও দেখে নিতে পারেন, উচ্চতা কতটুকু প্রয়োজন। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে অনার্স এর পর আবেদন করলে ভালো না আগে আবেদন করলে ভালো? যাদের অনার্স কমপ্লিট করা থাকে তাদেরকে কি বেশি অগ্রাধিকার দেওয়া হয়? উত্তর হচ্ছে এমন কোনো কিছুই না, বরং আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার সাথে সাথে যদি এই চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন, দ্যাট উড বি বেটার ফর ইউ। কারণ এই চাকরিতে যত কম বয়সে যাওয়া যায়, এয়ারলাইন্স কোম্পানি চায় যে আপনি কম বয়সে স্মার্ট, আইকিউ লেভেল ভালো হতে হবে, আপনার এভরিথিং ইজ ওকে হতে হবে, এমন লোককেই তারা আসলে বেশি চায়। তার মানে যদি আমি প্রায়োরিটির দিক থেকে চিন্তা করি, তাহলে যত কম বয়স অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরির জন্য প্রিপারেশন নেওয়া। আর এখন এই মুহূর্তে যারা অনার্স কমপ্লিট করা ব্যক্তি আমার ভিডিওটি দেখছেন, তারা আবার আপসেট হওয়ার কোনো কারণ নেই। অনার্স কমপ্লিট করার পর এই চাকরিতে যেতে পারবে না বা চাকরি করতে পারবে না, এটা কিন্তু আমি বলিনি। যদি আপনার ক্যাপাবিলিটি, আপনার অ্যাবিলিটি থাকে, আপনাকে অবশ্যই অনার্সের পরও নিবে, কিন্তু যত দ্রুত সম্ভব, যত কম বয়সে এই চাকরিতে যাওয়া যায়। পঞ্চম প্রশ্ন, চাকরি করলে কি পড়ালেখা করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। এখানে একটু ব্যাপার আছে, এখানে একটু ব্যাপার আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। দেখুন, আপনি আমি অন্যভাবে একটু বলে রাগ করবেন না। আপনি গাছেরটাও খাবেন আবার গোড়ারটাও খাবেন, এটা তো হবে না। আপনি দেশ বিদেশে ঘুরবেন, চাকরি করবেন, লাখ টাকা ইনকাম করবেন, আবার সাথে সাথে আপনি অনার্স কমপ্লিট করতে চাচ্ছেন, প্রত্যেকদিন ক্লাসও করতে চাচ্ছেন। হাউ ইজ ইট পসিবল? আপনি সৌদি আরব থেকে কি এসে ক্লাস করতে পারবেন? নো, ইম্পসিবল। আপনি কিভাবে সেটা হ্যান্ডেল করবেন? দেখুন, আপনি যখন ফ্লাই করবেন, সাপ্তাহিক বা মাসিক একটা শিডিউল থাকবে। কবে ফ্লাই করবেন, কোন তারিখ ফ্লাই করবেন, কত তারিখ আপনার ফ্লাইটটা পড়েছে, কোন সময় পড়েছে, এই শিডিউলের মাঝখানে আপনি গ্যাপ পাবেন। একজন কেবিন ক্রু কিন্তু অল টাইম ফ্লাই এর মধ্যে ব্যস্ত থাকে তা না। মানুষ তো, মানুষের তো ছুটি প্রয়োজন, তাই না? সো এমনটা কিন্তু না। আপনাকে একটা শিডিউল দেওয়া থাকবে, সেই শিডিউলের মধ্যে আপনি গ্যাপ টাইম পাবেন। সেই গ্যাপ টাইমে আপনি চাইলে আপনার ক্লাসগুলো করে নিতে পারেন, অথবা আপনি চাইলে গ্যাপ টাইমের মধ্যে আপনার পরীক্ষাগুলো দিতে পারবেন। যদি আমি ওভারঅল বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 বছর অনার্সটা হয়তো একটু বেশি সময় লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। কিন্তু 5 বছর 1 বছর বেশি গেলে তাতে সমস্যা কি? অলরেডি আপনার একটা চাকরি আছে, আপনি অলরেডি লাখ টাকা ইনকাম করছেন। আপনাকে একটা সমীকরণ বোঝাচ্ছি। ধরুন আপনি 4 বছর অনার্স করছেন, এর মাঝে কেবিন ক্রু চাকরি আপনার হয়ে গিয়েছে। আপনি দেখবেন 4 বছর কমপ্লিট করার পর আপনার বন্ধু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনার্স এর পরপরই হচ্ছে চাকরি প্রিপারেশন নিচ্ছে, তাই না? ওই চাকরি ধরে কিন্তু 5 মাসে 1 বছরের মধ্যে বাংলাদেশে চাকরি পাওয়াটা ইম্পসিবল। ইটস ভেরি টাফ টু গেট গভর্নমেন্ট জব অর এনি আদার জব উইথিন দ্য 1 ইয়ার, রাইট? সো এখানে ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন যে আপনার বন্ধু চাকরি প্রিপারেশন নিতে নিতে আরো 4 বছর শেষ করে ফেলেছে, অর্থাৎ সে 7 থেকে 8 বছরের মতো বেকার অবস্থায় আছে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর 7 থেকে 8 বছর, এর মধ্যে প্রথম 4 বছর কিন্তু বেকার ধরা হয় না। আপনি মনে রাখবেন, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর অনার্সে থাকাকালীন কাউকে বেকার বলে না। অনার্সের পর যদি চাকরি না পায় তখন তাকে বেকার বলে। বাংলাদেশের বেকারত্ব সেটা কাউন্ট করা হয়। কিন্তু আপনি যদি অনার্সে থাকা অবস্থায় লাখ টাকা দামের চাকরি আপনি পেয়ে যান, আপনি অনার্স কমপ্লিট করার আগেই বেকারের খাতায় থেকে আপনার নিজের নামটি তুলিয়ে নিয়েছেন। এরপর দেখবেন যে আপনি অনার্স কমপ্লিট করেছেন 5 বছর যাবত সময় নিয়ে, ধরে নিলাম আমি আপনার 1 বছর বেশি সময় লেগেছে। আপনার বন্ধু বান্ধব দেখবেন যে 4 বছরের পর 3 থেকে 4 বছর যাবত বসেই আছে, শুধুমাত্র চাকরি প্রিপারেশন নিচ্ছে। আর আপনার স্টিল তখন একটা চাকরি আছে। তারা যখন চাকরি পাবে তখন আপনি অলরেডি 5-7 বছরের একটা সিনিয়র হয়ে যাবেন। আপনি কয়েক বছরের সিনিয়র হয়ে যাবেন, আর সিনিয়র হয়ে গেলে আপনার প্রমোশনও বেড়ে যাবে। ইভেন আপনার ফ্রেন্ড সার্কেল যে চাকরির জন্য 15-20 হাজার টাকা চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে আছে, সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত, আপনি তখন প্রমোশন পেতে পেতে আপনার লাখ টাকা বেতনের চাকরি হয়ে যাবে 1.5 লাখ। তাহলে মানে আপনি কখনো এটা চিন্তা করেছেন আপনার অনার্স 1 বছর বেশি সময় যাক, সমস্যা কি? মানে আপনি যে অন্য সাইডে কতটুকু এগিয়ে আছেন সমাজের বাকিদের তুলনায়, এই জিনিসটা কি ভেবে দেখেছেন? সেই ক্ষেত্রে আমি বলবো যত দ্রুত সম্ভব কেবিন ক্রু চাকরি নেওয়া। এর পরের প্রশ্নটি হচ্ছে, যাদের এইচএসসি বা এইচএসসির পয়েন্ট বেশি তাদের কি বেশি প্রায়োরিটি দেবে নাকি অন্য কিছু? এখানে একটা কনফিউশন আছে। দেখুন, চাকরির বাজারে পয়েন্ট কখনো ম্যাটার করবে না। আপনার পয়েন্ট কি এ প্লাস আছে, বা আপনার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন, বা আপনার পাশে যিনি আছেন তিনি 4 পয়েন্ট পেয়েছেন, আপনি 5 পয়েন্ট পেয়েছেন, আপনি 5, সে এ গ্রেড বা সে এ মাইনাস অথবা আপনি এ প্লাস, আপনাকে এগিয়ে রাখবে না, ব্যাপারটা এমন না। চাকরির পরীক্ষায় যার যত বেশি পয়েন্ট তার বেশি অগ্রাধিকার, এমনটা না। শুধুমাত্র এই অগ্রাধিকারটা পায় হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হয়তো বা পেতে পারে,
কিন্তু চাকরির বাজারে যার এসএসসি বা ইন্টারমিডিয়েটের পরীক্ষার রেজাল্ট ভালো তার অগ্রাধিকার বেশি, এটা চিন্তা করা বোকামি ছাড়ার কিছু না। এটা এমন কোনো কিছুই না, বরং আপনি সেখানে নিজেকে যত বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, আপনার স্মার্টনেস, আপনার আইকিউ লেভেল, আপনি যতগুলো পরীক্ষা 8টা 9টা 10টা 12টা যতগুলোই পরীক্ষা হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা পরীক্ষায় নিজেকে সব থেকে বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, ভালো নাম্বার পাবেন, আপনার চাকরিটাই হবে। তারা কখনো পয়েন্টের দিকে খেয়ালই করে না এবং এটা হয়ও না। আশা করি আপনাদের কেবিন ক্রু হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাবতীয় যত কনফিউশন আছে আজকের ভিডিওটি দেখে আশা করি সকল কনফিউশন রিমুভ হয়ে গিয়েছে, সকল কনফিউশন দূরে চলে গিয়েছে। সো এখন আপনাদের উচিত হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা, আমাদের ফেসবুক পেজকে ফলো দেওয়া, আর আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে 01951741300 এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার। আমি এই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি 2024 সালের জুন মাসের 14 তারিখ। এ যাবৎকালে আমাদের কোচিং থেকে 26 জন স্টুডেন্টের চাকরি হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে। আপনি হয়ে যান পরবর্তী কোনো একজন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি অফিসার প্লাইজ অফ কোচিং থেকে বলছি। আমার জন্য ভালোভাবে দোয়া রাখবেন আর আমাদের কোচিং এর জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।